সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার সকাল 10টার দিকে তার জামিন শুনানি হয়। এর আগে সকাল 8টায় তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 আব্দুল মান্নানের আদালতে পাঠায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদীকে গ্রেফতার দেখানো হয়। এদিকে মাহাদীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদিস আলম ভাই, উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, তাহলে সাদিস আলম ভাই নিজেও অপরাধী। এবং শুধু একজন আমি অসংখ্য মানুষকে এখন দেখাতে পারবো। এবং বর্তমানে ছেলেটাকে এই মুহূর্তে আর অচেনার কোনো কারণ নেই। মাহাদী আলম যুক্তিবাদী, আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা এই মাহাদী দেখিয়েছে, এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোনো সুযোগ নেই। তাহলে কি সার্জিস সানামও গ্রেপ্তার হবে? একটা প্রশ্ন করি আপনাদের, যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয়, যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয়, আগ্রাসন বলা হয়, তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা? এটা কি আগ্রাসন নয়? শক্তি থাকলেই কি হামলার সংজ্ঞা বদলে যাবে, নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা? জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। কারণ সিলেটের হবিগঞ্জ জেলায় যে এক সমন্বয়ক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন, থানায় গিয়ে থানার ওসির সাথে দুর্ব্যবহার করেছে এবং সেখানে গিয়ে বলেছে জুলাই যোদ্ধাকে কেন আটক করা হয়েছে, এবং জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে সে থানায় আগুন দিয়েছিল এবং একজন SI কে, সনাতন ধর্মাবলম্বী, তাকে পুড়িয়ে মেরেছিল এবং সে কথা সে বীর দর্বে গর্বের সাথে বলেছিল। মনে আছে আপনাদের? সেই ভিডিওটা দেখেছিলেন আপনারা? বানিয়েছিলাম আমরা, থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, SI সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। সেই সমন্বয়ক নামধারী বাচ্চাটাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। গ্রেফতারের পর থেকে বাংলাদেশে যা যা হচ্ছে, এটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম জুলাই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে থানায় গিয়ে সে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল, থানায় আগুন দিয়েছিল। অথচ সেই জুলাই জঙ্গিকে উদ্ধারের জন্য তাকে কেন গ্রেফতার করা হলো? হাদি হাদি তুমি কে আমি কে, হাদি হাদি তাকবীর আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে আমি কে, হাদি হাদি তুমি কে। যে ছেলেগুলার অবদান রাষ্ট্র পুনর্গঠনে যথেষ্ট ভূমিকা রাখছে, তাদের তো ত্রুটি বিচ্যুতি হইতেই পারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ছেলেটা ঘটনার পরপরই সে একটা রিজয়েন্ডার দিছে, দিয়ে সেটা বলছে যে আমি কথাটা এইভাবে বলতে চাই নাই, আমি কথাটা বলতে চাইছিলাম এরকম যে ওই যখন জুলাই 5 আগস্টের দিন যখন বানিয়াচং থানার জনগণ পুড়িয়ে দিয়েছিল, তখন আমরা প্রোটেকশন দিয়েছিলাম সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং এটি ফ্যাক্ট। আর মাহাদির বিষয়ে তো আমরা নিজেরাই সাক্ষী, এত হবিগঞ্জ শহরে ছিল ওই সময়, এত বানিয়াচং তারে দেওয়া হইতে সরকারি কাজে বাধা। এখন সরকারি কাজে বাধা, হ্যাঁ ঠিক আছে, ওনাদের দৃষ্টিতে এটা বাধা, কিন্তু ওনারা যদি ভুল না করতো তাহলে তো বাধার প্রশ্নই আসে না। জুলাই আন্দোলনের ছেলেগুলাকে যে গ্রেফতার করে নিয়ে আসবেন, একজন তো যাবেই তাকে রিলিজ করানোর জন্য। এইটা যদি সরকারি কাজে বাধা হয়, এটা বলার কিছু নাই। আজকে জামিন হচ্ছে কোর্টে, এইটা হচ্ছে 8 নম্বর কগনিজেন্স কোর্ট, CGM কোর্টে জামিন হচ্ছে, জামিনযোগ্য অপরাধ জামিন হয়েছে, ন্যায় বিচার করছেন, হ্যাপি। কারণ মাহাদির এই আটক সারা দেশব্যাপী এটা ছড়িয়ে গেছিল, এবং যাওয়াটাই খুব স্বাভাবিক। সারা রাত মানুষজন তার খোঁজ। করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদিস আলম ভাই, উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, তাহলে সাদিস আলম ভাই নিজেও অপরাধী। এবং শুধু একজন আমি অসংখ্য মানুষকে এখন দেখাতে পারবো। এবং বর্তমানে ছেলেটাকে এই মুহূর্তে আর অচেনার কোনো কারণ নেই। মাহাদী আলম যুক্তিবাদী, আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা এই মাহাদী দেখিয়েছে, এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোনো সুযোগ নেই। তাহলে কি সার্জিস সানামও গ্রেপ্তার হবে? মানে সার্জিস আলম কি অপরাধী? দেখেন, এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। এখন ডক্টর ইউনূস সরকারের যে অভিযান চলছে, ডেভিল হান্ট ফেজ 2 1 শেষ হয়ে গেছে, মানে অবশিষ্ট যারা আছে তাদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক, কিন্তু যারা নিরপরাধী কমিউনিটি ছিল এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন, তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিল সেটা হচ্ছে না। এখন এই ছেলেকে গ্রেপ্তার কইরা
গতকালকে অনেকটা বিপদে পড়ছে এই ডক্টর ইউনূস সরকারের প্রশাসন। তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘুমাই ছিল, এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা আবারও সচেতনভাবে সজাগ হয়েছে। আর যেই ঘটনাটা বানিয়াচং থানা জ্বালাই দেওয়া, এসআই সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া ঘটনাগুলো তো ঘটছিল, তো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য এসে দিছিল এই ছেলেটা যে ওইটা স্লিপ অফ টাং ছিল, অর্থাৎ জোশের চোটে ঠেলার চোটে বইলা ফেলছে যে আপনারা চিনেন আমি বানিয়াচং থানা জ্বালাই দিছি, এসআই সন্তোষ শর্মাকে পড়াই দিছি, মানে নিজের জাহির করতে গিয়া চাপা মারছিল। এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল, এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলে দিয়েছে। আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল, তাকে যেন কোনোভাবেই হেনস্থা করা না হয়। কিন্তু দিন শেষে ডিবির অভিযানে সে আটক হয়েছে। এখন আটক হওয়ার পরপরই থানার সামনে গুটি কয়েক পোলাপাইন, সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন করছে। কিন্তু এরপরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে, ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হার্ডলাইনে কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাত 9টার আগে পরে আমি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে তারা একটা পোস্ট দিয়েছেন। ওই পোস্টে বলা হয়েছে জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে 1 ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তো এখন আমি যখন নিউজটা করছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে তাকে মুক্ত করা হয়নি বা মুক্তি দেওয়া হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানছি যে তাকে আসলে সেই থানা জ্বালাই দেওয়া অথবা এসআই সন্তোষ শর্মার যে মৃত্যুর দায় স্বীকারোক্তি সে দিয়ে বসছিল, ওই ইস্যুতে তাকে আসলে আসামি করা হয় নাই। আসামি করা হয়েছে কেন? ভেতরে একটা চাপ ছিল, পুলিশের মধ্যে একটা গোসা ছিল, বা পাবলিকলি একটা থানায় বসে এই ধরনের একটা স্টেটমেন্ট যখন একজন পুলিশ অফিসারের সামনে বা একজন সার্কেল এসপির সামনে সে দিয়া বসছে, স্বাভাবিকভাবে এটা নিয়ে পুলিশ একটা প্রশাসনিক চাপে পড়ছে, সবার কাছে চাপে পড়ছে। আর এই মাহাদি হাসানের জন্য রাজনৈতিকভাবে কেউ কিন্তু তার পক্ষে স্ট্যান্ড নেয়নি। এমনকি প্রথম দিকে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহাকে শোকজ করা হয়েছিল। বাট রাত যত বেড়েছে, পরিস্থিতির প্রেক্ষাপট বদলাচ্ছে। তবে আমি যখন এই নিউজটি করছি, বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজগুলো থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যদি তাকে মুক্ত করা না হয় বা মুক্তি দেওয়া না হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নামবে। এখন প্রশ্ন হচ্ছে, তাকে গ্রেপ্তার করার পর পুলিশ আশঙ্কা করছিল হয়তো হাজার হাজার নেতাকর্মী সেখানে যাবে, যার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু পোলাপেন ছিল সব মিলিয়ে 15-20টা। এখন রাত্রের মধ্যে বাকি যারা টেনশনে পড়ছে, যারা এরকম বিভিন্ন সময়, আমার ধারণা একটা অংশ ভালো যারা জুলাই আগস্টে ধরেন আন্দোলন করছে, কিন্তু আরেকটা অংশ যারা অপরাধ করছে, যারা থানাতে আগুন দিছে, পুলিশ হত্যা করছে বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত, এরা প্রত্যেকে টেনশনে পড়ে গেছে যে ভাই মাহাদিরে ধরে ফেলছে, এত প্রভাবশালী ছোট্ট একটা ছেলে, কলিজাটা বড়, তো এই ছেলের যেহেতু ধরে ফেলছে, এখন যদি তার পক্ষে আমরা না দাঁড়াই, আগামীতে আমাদেরকে 100% আপনি জানিয়ে রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকের আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন। আপনার পক্ষে কেউ মাঠে নামবে না, টেকনিক্যালি নামবে না, কারণ হত্যাকে কেউ প্রমোট করে না। সো তারা একটা টেনশনে পড়ছে যে না, এখন একটু 8-7 বেঁধে নামা দরকার। আবার অনেকে মনে করতেছেন যে এনসিপির মাঠের শক্তি হিসাবে এই টিমটাকে জিন্দা রাখা দরকার, পেছন থেকে হয়তো এখানে একটা কলকাঠি নাড়া হচ্ছে। তো সবকিছু মিলেয়া আজকে একটা কঠিন দিন যাবে। আবার এই ট্যাগের মধ্যে সার্জিস আলমকে আনা হয়েছে, তো সবকিছু মিলে আমি জানি না আজকে কি হতে যাচ্ছে। তবে যে কোনো সময় যে কোনো একটা উত্তেজনাকর পরিস্থিতি গড়াতে পারে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। একটা প্রশ্ন করি আপনাদের, যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয়, যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয়, আগ্রাসন বলা হয়, তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা? এটা কি আগ্রাসন নয়? শক্তি থাকলেই কি হামলার সংজ্ঞা বদলে যাবে, নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা? জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। কারণ ধরুন কালকে কোনো দুর্বল প্রতিবেশীকে আরেক শক্তিশালী প্রতিবেশী যদি আক্রমণ করে বসে, তখন এই বিশ্ব মোড়লরা কি কিছু করতে পারবেন? কারণ আমেরিকা ভেনেজুয়েলায় হামলা চালালে যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে রাশিয়া কিয়েভে হামলা চালালে কেন অপরাধ হবে? তার মানে কি? তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। সেটা শেখ হাসিনাকে সরিয়ে ইউনূসকে দিয়ে রাষ্ট্র দখল করানো হোক, কিংবা মাদুরোকে কারাকাস থেকে তুলে আনাই হোক, সব এক ছক, একই ধরন। ভেনেজুয়েলার ঘটনাকে যদি একক হিসেবে দেখেন, তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম, কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না, বিপ্লব তো ছিলই না, সেটা অনেকবার বলেছি। সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। পার্থক্য শুধু এটুকু, বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি, বোমা ফেলতে হয়নি।
এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আর সবকিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা। তিনি রাজনীতিবিদ নন, এই দাবিটা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন, কোনো মতাদর্শের নন, তিনি কেবল নৈতিকতার প্রতীক। ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না, সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশের ঐক্যমত্য করে রাষ্ট্রকে সংস্কার, যেটা নিয়ে এখনো কাজ চলছে। এটাই ছিল মাস্টার স্ট্রোক, মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন। রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলো, কিন্তু আন্তর্জাতিক পরিসরে সেটাকে গণতন্ত্রের পুনর্জন্ম হিসাবে বিক্রি করা হলো। এখন ভেনেজুয়েলার দিকে তাকান, একই দর্শন, একই প্রয়োগ, একটু ভিন্ন হয়তো। সেখানে ভেতর থেকে সরকারকে দুর্বল করার ধৈর্য দেখানো হয়নি, সরাসরি হামলা করা হয়েছে, সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়েছে। এখানেও সামনে রাখা হয়েছে একজন নোবেল বিজয়ীকে, শান্তিতে নোবেল বিজয়ীকে, মারিয়া করিনা মাচ্চাডো। বার্তাটা কিন্তু এক, বন্দুক আমরা চালাচ্ছি, কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না, কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে। নোবেল বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার এখানে আর শান্তির প্রতীক নয়, হয়ে উঠেছে আগাম লাইসেন্স, রাষ্ট্র দখলের নৈতিক সার্টিফিকেট। এই জায়গাতে বিষয়টার ভয়াবহতা আপনি একবার চিন্তা করুন, কারণ নোবেল পুরস্কারকে যদি এভাবে ব্যবহার করা যায় তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারই নিরাপদ নয়। আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী, কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে, পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ। বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনেজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি। সফট কুর পর হার্ড কু, বাংলাদেশে সফট কু হয়েছিল আর এখানে হার্ড কু। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকার ইস্যু নয়, এটা আমাদের সকলের ইস্যু, কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পার পাওয়া যায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো, কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ করবে না। শক্তির সামনে আইন এখানে কাগজের মতো। অথচ দেখুন, মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে, বাংলাদেশে গানও তৈরি হয়েছিল এটা নিয়ে, এবং সাদ্দামের পরিণতি আমরা জানি। বাংলাদেশের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ। সরকার পতনের পর বলা হয়েছিল এটাই শেষ, এবার স্থিতিশীলতা আসবে। বাস্তবে কি হয়েছে? দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক দুর্বলতা আর বিদেশি প্রভাবের বিস্তার। সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ঢাকায় হচ্ছে না, ওয়াশিংটন, ব্রাসেলস, অন্য কোথাও আমরা শুনতে পাই না, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, কোথায় নয়। এই পরিণতিটাই ভেনেজুয়েলার জন্য অপেক্ষা করেছে। পার্থক্য শুধু সেখানে এই প্রক্রিয়া আরো নগ্ন, আরো সহিংস। এই ছকের আরেকটি দিক আছে যেটা নিয়ে কম কথা হয়। জনপ্রিয় কিন্তু মার্কিন বিরোধী সরকারগুলোকেই কেন বারবার টার্গেট করা হয়? কারণ জনপ্রিয়তা থাকলে সেগুলো ভেতর থেকে সহজে ভাঙে না, আর বাইরে থেকে নৈতিক চাপ তৈরি করতে হয়। মানে তখন মানবাধিকার, গণতন্ত্র, শান্তি এই শব্দগুলো তখন খুব অস্ত্র হয়ে ওঠে। বাংলাদেশের তরুণদের টার্গেট করা হয়েছে, সাংস্কৃতিক ভাষা ব্যবহার করা হয়েছে, সামাজিক মাধ্যমকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে। ভেনেজুয়েলায় সেই সময় ছিল না, তারা সরাসরি সামরিক পথে হেঁটেছে। এই ধারাবাহিকতা দেখলে ইউক্রেনের অরেঞ্জ বিপ্লব, আরব বসন্ত, মিশর, লিবিয়া, তিউনিসিয়া সব এক সুতোয় গাথা মনে হয়। প্রতিবারই স্থানীয় অসন্তোষকে আন্তর্জাতিক কৌশলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কোথাও সফল, কোথাও ব্যর্থ, কিন্তু প্রতিবারই একটি রাষ্ট্র দুর্বল হয়েছে। বাংলাদেশ সেই তালিকার সর্বশেষ উদাহরণ ছিল ভেনেজুয়েলা। আজকে 2026 সালে যখন আপনাদের শুভ নতুন বছর বলতে যাচ্ছিলাম, তার আগেই বলতে হচ্ছে আরেকটি দেশ দখল হয়ে গেল, ভেনেজুয়েলা। সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। যদি এই মডেল বৈধ হয়ে যায় তাহলে পরের দেশকে, মেক্সিকো, ইরান, ইয়েমেন, যখন শক্তিধর রাষ্ট্র জানে যে সর্বোচ্চ মূল্য তাকে দিতে হবে কয়েকটা বিবৃতি আর কিছু কূটনৈতিক চাপ, তখন আগ্রাসনের খরচ কম হয়ে যাবে। এই কম খরচই আগ্রাসনকে উৎসাহিত করছে। এখানে সার্বভৌমত্ব আর কোনো ধারণা নয়, এটা এখন বাস্তব লড়াইয়ের বিষয়। বাংলাদেশ দেখেছে, ভেনেজুয়েলা আজকে দেখছে। প্রশ্ন হলো, এই ছকের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো আন্তর্জাতিক নৈতিক শক্তি কি আদৌ আছে, নাকি আমরা শুধু নতুন নতুন নৈতিক মুখ, শান্তিতে নোবেল বিজয়ী আর পুরনো শক্তির রাজনীতির পুনরাবৃত্তি দেখতেই থাকবো? ভেনেজুয়েলায় বোমা পড়েছে, বাংলাদেশে পড়েনি, কিন্তু দুই ক্ষেত্রেই রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য ভেঙে গেছে। এটাই মিল, এটাই ভয়াবহতা। আর এই ভয়াবহতা বুঝতে না পারলে পরের ঘটনাটা বুঝতে আমাদের আর সময় থাকবে না। ভেনেজুয়েলা আমাদের জন্য দূরের গল্প না, এটা সতর্কবার্তা। আজ সেখানে সরাসরি হামলা, কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি। বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ, আমি যেটাকে বলছি সফট কু। নোবেল পুরস্কার, মানবাধিকার, গণতন্ত্র এসব শব্দ এখন আর কোনো নিরীহ শব্দ নয়, এগুলো শক্তির ভাষার অংশ। দেখুন, দেখতে থাকুন শক্তি প্রয়োগ। এরপর কে? ভেনেজুয়েলার পরে নিশ্চয়ই আপনাদের সামনে সে বিষয়টিও নিয়ে আবার আসতে হবে। সিলেটের হবিগঞ্জ জেলায় যে এক সমন্বয়ক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন, থানায় গিয়ে থানার ওসির সাথে দুর্ব্যবহার করেছে এবং সেখানে গিয়ে বলেছে জুলাই যোদ্ধাকে কেন আটক করা হয়েছে, এবং জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে সে থানায় আগুন দিয়েছিল এবং একজন SI কে, সনাতন ধর্মাবলম্বী, তাকে পুড়িয়ে মেরেছিল, এবং সে কথা সে বীর গর্বের সাথে বলেছিল। মনে আছে আপনাদের? সেই ভিডিওটা দেখেছিলেন আপনারা? বানিয়েছেন, আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম।
এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। সেই সমন্বয়ক নামধারী বাচ্চাটাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। গ্রেফতারের পর থেকে বাংলাদেশে যা যা হচ্ছে এইটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম জুলাই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে থানায় গিয়ে সে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল, থানায় আগুন দিয়েছিল। অথচ সেই জুলাই জঙ্গিকে উদ্ধারের জন্য তাকে কেন গ্রেফতার করা হলো অভিযোগ জানিয়ে জুলাইয়ের জঙ্গিরা থানার সামনে গিয়ে ঝামেলা করেছে, সেখানে সেনাবাহিনী তাদেরকে বেধড়ক পিটিয়েছে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রথম সারির নেতৃত্ব তারা শাহবাগ অবরোধ করেছে, মানুষকে ডেকেছিল এই তোরা কে কই রাজুতে আয়, শাহবাগ আয়, কিন্তু বাংলাদেশের মানুষ আর সারা দেয়নি, সাধারণ শিক্ষার্থীরাও সারা দেয়নি। তবে কতিপয় বাচ্চা শাহবাগ অবস্থান নিয়েছিল, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে। জুলাই যোদ্ধা মেহেদীকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে। অনেকে ইউনুসকে গালিমন্দ করতেছে যে মেহেদীকে কেন গ্রেফতার করা হলো, এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই জঙ্গি উত্থানের উপর ভিত্তি করে। ভাবা যায় একটা জঙ্গি যে কিনা নিজে স্বীকারোক্তি দিয়েছে তাকে ছাড়ানোর জন্য এই জুলাই সন্ত্রাসীরা থানা অবরোধ করতেছে, শাহবাগ অবরোধ করতেছে, এভাবে চলতেছে। এদিকে নির্লজ্জ বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা বাচ্চা জাহাঙ্গীর আলম সে আবার বলেছে জুলাই যোদ্ধা মেহেদীকে ছেড়ে দেওয়া হবে। মানে ভাবতে পারেন বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। স্বীকারোক্তি দিল নিজে নিজে, সেই স্বীকারোক্তির পর তাকে গ্রেফতার করবে না, তাকে গ্রেফতার করা হয়েছে, এখন তাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না এটা নিয়ে আন্দোলন চলতেছে বাংলাদেশ। যদিও সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ সিসি দিচ্ছে, ধিক্কার দিচ্ছে, এভাবে চলতেছে। গতকাল মুস্তাফিজের যে ব্যাপারটা, মুস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল টিম থেকে প্রত্যাহার করেছে, মুস্তাফিজের জায়গায় অন্য একজনকে নেওয়া হবে। এইটা নিয়ে আসিফ নজরুলের একদম ফেটে গেছে। এই দালাল ফেসবুকে একটা চমৎকার স্ট্যাটাস দিয়েছে, একদম লম্বা একটা স্ট্যাটাস, গোলামির দিন শেষ, দেশের ক্রিকেটের অবমাননা আমরা মেনে নেব না। এবং সে এও বলেছে সামনে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ যাতে ভারতের মাটিতে বাংলাদেশকে খেলতে না হয় সেটার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তারা শ্রীলঙ্কায় যাতে খেলা পড়ে সেই বন্দোবস্ত করে দেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আরে বাচ্চা নজরুল, সেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত তোদের সরকার কি ক্ষমতায় থাকবে এটা কি মাথায় একবারও আসে নাই? থাকবে না তো, এর আগে তো তোরা শেষ, তোরা তো বাংলাদেশ থেকে পালিয়ে যাবি। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ারি দেয় আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালিত হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের টাকা, একটা বিশাল অংশ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ব্যয় করে আইসিসির পেছনে। সাবেক টুকাই যে একটা ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেও বলেছে বাংলাদেশ সরকারের উচিত, বিসিবির উচিত আইসিসির সাথে কথা বলে ভারতের সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করা, ভারতে বাংলাদেশ যাতে খেলতে না যায় সেটার বন্দোবস্ত করা। মানে এদের ভাবনা চিন্তার জায়গাটা ঠিক কোথায়? কোথায় আগরতলা আর কোথায় জুতার তলা? কোথায় ভারত, কোথায় বিসিসিআই আর কোথায় বিসিবি? ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সম্ভবত আইসিসির 60 বা 70% খরচ বহন করে, আর বাকি যে অংশটা সেটা বিভিন্ন ক্রিকেট বোর্ড যারা আছে তারা ব্যয় করে। অথচ বিসিসিআই কে হুমকি দিতেছে, ভারতবর্ষকে উগ্রপন্থী বলতেছে, চরমপন্থী বলতেছে। বাচ্চা তোরা একটা প্রথম সারির জঙ্গি, বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটেছে তোদের হাত দিয়ে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে তোদের হাত দিয়ে, এটা ভুলে গেলি? ভারত বিরোধী স্লোগান দিবি তোরা দিনরাত 24 ঘন্টা, আবার ভারত যখন বাংলাদেশের ক্রিকেটারকে তাদের আইপিএল খেলতে দেবে না তখন ভারত খারাপ হয়ে গেল, তখন আসিফ নজরুলের মতো পাকিস্তানি দালাল বাচ্চার কাছে ভারত খারাপ হয়ে গেল, গোলামি মেনে নেব না। গোলামি যদি নাই মানবি আসিফ নজরুল, তাহলে জয়শঙ্কর আসার পর কেন মধ্যে হাত দিয়ে জয়শঙ্করের সামনে গিয়ে বসেছিলি? লজ্জা লাগে নাই? এই বাচ্চা একটা আপাদমস্তক নির্লজ্জ, পৃথিবীতে অনেক মানুষ দেখছি। এই বাচ্চা একটা, আরেকটা হচ্ছে গিয়া মোস্তফা সরার ফারুকি, এই দুইটা বাচ্চা এত বেয়াদব, মানে এদের ডিকশনারিতে লজ্জা এবং শরম নামে যে দুইটা ওয়ার্ড আছে এদের ডিকশনারিতে নাই। এরা সকালে এক কথা বলে সন্ধ্যায় এক কথা বলে। আসিফ নজরুল ডক্টর এস জয়শঙ্কর আসার পরে গিয়া হাত দিয়ে এমনি একদম বিনয়ী সুপুরুষের মধ্যে বৈশা ছিল, অথচ এখন আবার গোলামি মেনে নেবে না। তো গোলামি তো দুদিন পূর্বে তুই করে আসলি জয়শঙ্করের সামনে গিয়ে। বাংলাদেশে আইন লঙ্ঘনের একটা প্রথা সৃষ্টি হয়ে গেছে, এই প্রথা সৃষ্টি করেছে সুদখোর ইউনুস। তারেক রহমান বিএনপির প্রধান নেতা, শীর্ষ নেতা, বিএনপির মালিক। তারেক রহমান তো রাষ্ট্রের কেউ না এই মুহূর্তে। তারেক রহমান কি নির্বাচিত সরকারের কেউ? তারেক রহমান কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী? তারেক রহমান কি রাষ্ট্রের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান? কোনটাই না। তাহলে বিএনপির অফিসে এনএসআই এর চিফ কেন তারেক রহমানের সাথে পার্সোনাল বৈঠক করবে, রুদ্ধদ্বার বৈঠক? এনএসআই এর চিফ কোন আইনের বলে, কোন ডেকোরাম থেকে সে তারেক রহমানের মতো একটা ব্যক্তির সাথে গিয়ে বিএনপির অফিসে বৈঠক করে? এটা যদি এনএসআই এর সদর দপ্তরে হতো কিংবা সরকারি অন্য দপ্তরে হতো সেটা আমরা মেনে নিতাম, কিন্তু বিএনপির দলীয় কার্যালয়ে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই এর চিফ বিএনপির তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে। কেন বৈঠক করে? কি বৈঠক করে? যাতে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা যায়, যাতে আওয়ামী লীগকে আরো ব্যাপক আকারে দমন নিপীড়ন করা যায়, এসব কিছু? নাকি জামাতকে খেয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে? সেনাবাহিনী তারেক রহমানের সাথে গিয়ে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছে, যেটা স্পষ্টত বাংলাদেশের আইন এবং সংবিধান লঙ্ঘন করার মতো একটা কাজ হয়েছে। কারণ তারেক রহমানের সরকারের কেউ না, তারেক রহমান মাঝখানে দাঁড়িয়ে আছে, দুপাশে পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানানো, সেনাবাহিনীর সেলুট প্রদর্শন, এটা কোনো ডেকোরামের মধ্যে পড়ে না, এটা কোনো রাষ্ট্রের আইনের মধ্যে পড়ে না, এটা কোথাও নাই উল্লেখিত। প্রত্যেকটা ফুটেজ এগুলা কিন্তু সংরক্ষিত থাকতেছে। বাংলাদেশ সেনাবাহিনী একটা কথা মাথায় রাখবেন সব সময়, সময় কিন্তু বদলাবে, আর সময় বদলালে প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু দিতে হবে। আর এনএসআই এর চিফ, আপনি জামাত মতাদর্শী, আপনি বিএনপি মতাদর্শী, নাকি আপনি অন্য কোনো মতাদর্শী, এটা কেয়ার করে না। কেয়ার হলো আপনি যে কাজটা করলেন, সব ধরনের প্রোটোকল ভেঙে গিয়ে আপনি বিএনপির অফিসে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করলেন, এটা আপনি মোটেও ঠিক করেন না এবং এটার জন্য আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। অদূর ভবিষ্যতে আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, তাহলে ভুল ভাবছেন। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কখনো ধ্বংস হবে না। আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, একটা আদর্শের নাম। অনুভূতি আদর্শকে কখনো মুছে ফেলা যায় না, একটা নির্দিষ্ট সংগঠনের আদর্শকে মুছে ফেলা যায়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের আদর্শ, বাঙালি জাতিসত্তার আদর্শ, এই আদর্শকে আপনারা চাইলে মুছে ফেলতে পারবেন না। আওয়ামী
লীগ আজ বা কাল ফিরবে, এবং ফিরলে আপনাদের প্রত্যেকটা কৃতকর্মের জন্য বিচারের আওতায় আনতে হবে, আনবে বাংলাদেশ আওয়ামী লীগ। এইটুকু মাথায় রাখবেন। আইন লঙ্ঘনের আপনার একটা সিস্টেম চালু করেছেন বাংলাদেশে সুদখুরি ইউনূসের নেতৃত্বে, এগুলা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আপনারা অতীত থেকে শিক্ষা নিতে পারেন নাই। শিক্ষা যদি নিতে পারতেন তবে আপনারা এই কাজগুলো করতেন না। যেমন পুলিশের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে গত জুলাই জঙ্গি উত্থানের সময়, এটা বলা হয়েছে পুলিশ নির্যাতন নিপীড়ন করেছিল। তো এইখান থেকে তো আপনারা একটা শিক্ষা নিতে পারতেন। অদূর ভবিষ্যতে যে আপনাদের উপর এই ধরনের নির্যাতন নেমে আসবে না, এই নিশ্চয়তা কে দেবে? দিতে পারবেন কেউ? আপনারা পারবেন না। সর্বশ্রেণীর ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণ অভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার সকাল সোয়া 10টার দিকে তার জামিন শুনানি হয়। এর আগে সকাল 8টায় তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 আব্দুল মান্নানের আদালতে পাঠায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদিকে গ্রেফতার দেখানো হয়। এদিকে মাহাদির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এর আগে শনিবার রাত 7:45 তাকে হবিগঞ্জ শহরের স্বাস্থ্যনগর এলাকা থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। ঘটনার পর সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে তাকে গ্রেফতারের প্রতিবাদে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রিয় বাংলাদেশের আমার সকল বিপ্লবী ভাইরা, পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাইক থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধ